কলকাতা টিভিতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। শুরু করছি 4টে চারদিক। এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর, লোকসভা নির্বাচনের আগে বিজেপির ভরসা রাম রাজনীতি। আপনারা সকলেই জানেন সামনেই রয়েছে লোকসভা নির্বাচন এবং ঠিক তার আগে এই জানুয়ারি মাসেই রয়েছে রাম মন্দিরের উদ্বোধন। আগামী 22শে জানুয়ারি সেই ঐতিহাসিক মুহূর্ত যেদিন রাম মন্দিরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ওই দিনই সকালে সমস্ত গ্রামে গ্রামে রাম জ্যোতির নির্দেশ দিয়েছেন আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার বক্তব্য, সন্ধ্যায় সমস্ত গ্রামে হোক দিওয়ালি, সন্ধ্যায় সমস্ত গ্রামে দিওয়ালির করার আবেদন জানিয়েছেন প্রধানমন্ত্রী এবং একই সঙ্গে আজকে তিনি বার্তা দিয়েছেন যে আমাদের যে ঐতিহ্য রয়েছে সেই ঐতিহ্যের উত্তরাধিকার এবং দেশের উন্নয়ন, এই দুটোই হচ্ছে প্রধান লক্ষ্য। অযোধ্যা ধাম স্টেশনের সূচনায় একথাই বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজই মহর্ষি বাল্মীকি বিমানবন্দরের সূচনাও করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং এই উদ্বোধনের আগে তিনি আজকে একটি রোড শো করেছেন। মহর্ষি বাল্মীকি বিমানবন্দরের সূচনা করার আগে প্রধানমন্ত্রী একটি রোড শো করেছেন, যা অত্যন্ত আমরা দেখেছি রোড শো করার সময় রাস্তার দুধারে দাঁড়িয়ে থাকা জনতা তারা আজকে প্রধানমন্ত্রীকে পুষ্প ছুঁড়ে তাকে অভিনন্দন জানিয়েছেন। কি বলেছেন রামজ্যোতি সম্পর্কে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমরা শোনাব। साथियों, ये ऐतिहासिक क्षण बहुत भाग्य से हम सभी के जीवन में आया है। हमें देश के लिए नव संकल्प लेना है, खुद को नई ऊर्जा से भरना है। इसके लिए 22 जनवरी को आप सभी अपने घरों में, मैं पूरे देश के 140 करोड़ देशवासियों को अयोध्या की इस पवित्र भूमि से प्रार्थना कर रहा हूं, अयोध्या की प्रभु राम की नगरी से प्रार्थना कर रहा हूं। मैं 140 करोड़ देशवासियों को हाथ जोड़ करके प्रार्थना कर रहा हूं कि आप 22 जनवरी को जब अयोध्या में प्रभु राम विराजमान हो, अपने घरों में भी श्री राम ज्योति जलाएं, दीपावली मनाएं। 22 जनवरी की शाम पूरे हिंदुस्तान। প্রধানমন্ত্রীর এই বার্তা নিয়েই আমরা কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, যেটা আপনার কাছে জানতে চাইবো, এই যে রামজ্যোতি জ্বালানোর যে কর্মসূচির কথা বলছেন এবং তারপরে গোটা দেশ জুড়ে সেই দিন 22শে জানুয়ারি দীপাবলি, অকাল দীপাবলি পালন করার কথা বলছেন, এটার মাধ্যমে আদতে ঠিক কি বার্তা বা কি উদ্দেশ্য বিজেপির? দেখো অঙ্কুর, আজকে প্রধানমন্ত্রী যে বক্তৃতা দিয়েছেন তার মধ্যে দিয়ে প্রকৃতপক্ষে লোকসভা নির্বাচনের প্রচারের সুর বেঁধে দিয়েছেন। রামচন্দ্র এবং হিন্দুত্ব এবং হিন্দু ধর্মের গৌরব গাথাই যে এবারে লোকসভা নির্বাচনে একটা বড় জায়গা নিতে চলেছে, সেই কথা আজকে বোঝা গেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তৃতায়। তিনি বলেছেন 14 তারিখ থেকে 22 তারিখ সারা দেশ জুড়ে সমস্ত গ্রাম নগর পরিষ্কার করতে হবে, স্বচ্ছতা অভিযান। তিনি বলেছেন 22 জানুয়ারি কেউ যেন অযোধ্যায় আসবার চেষ্টা করবেন না, কেননা এখানে খুব ভিড়ভাড় হয়ে যাবে এবং অসুবিধে হবে। আপনারা নিজেদের গ্রামেই রামজ্যোতি জ্বালান, আপনারা নিজেদের গ্রামে রামজ্যোতি জ্বালান এবং সন্ধেবেলা দিওয়ালি মানান। অর্থাৎ প্রত্যেকটি গ্রামে যাতে এই অনুষ্ঠান হয় এবং তার মধ্যে দিয়ে বর্তমান যে কেন্দ্রীয় সরকার তাদের বিরাট সাফল্য হিসেবে নতুন রাম মন্দিরটাকেই সামনে রাখা যায় এবং দেশের কোণে কোণে যাতে এই বার্তা ছড়িয়ে দেওয়া যায়, সেরকম একটি সাংগঠনিক কর্মসূচিও কিন্তু প্রধানমন্ত্রী তার বক্তৃতায় রেখেছেন। একই সঙ্গে আমরা দেখতে পেয়েছি আজকে প্রধানমন্ত্রী আরেকটি বিষয়ে খুব গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন, যে বার্তা অবশ্যই
ঐতিহ্যের উত্তরাধিকার এবং তার সঙ্গে সঙ্গে দেশের উন্নয়ন, এই দুটির বিষয়ে বক্তব্য রেখেছেন প্রধানমন্ত্রী। কি বলেছেন তিনি আমরা শোনাবো একবার দর্শকদের। आज यहां विकास की भव्यता दिख रही है, तो कुछ दिनों बाद यहां विरासत की भव्यता और दिव्यता दिखने वाली है। यही तो भारत है, विकास और विरासत की यही साझा ताकत भारत को 21वीं सदी में सबसे आगे ले जाएगी। আপনারা শুনলেন প্রধানমন্ত্রীর বক্তব্য। আসবো আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়ের কাছে। আশিস দা, এই যে একদিকে ঐতিহ্যের উত্তরাধিকার এবং দেশের উন্নয়ন, এই দুটো আসলে কোন কথা বলতে চাইছেন, কোন ঐতিহ্যের কথা বলতে চাইছেন? এখন আমরা নিশ্চয়ই আমাদের মনে আছে কয়েক বছর আগে যখন প্রধানমন্ত্রী বা বিজেপির সর্বোচ্চ নেতারা দেশবাসীর জন্য কিছু বার্তা দিতেন, সেই বার্তার খুব ক্যাচি স্লোগান ছিল সবকা বিশ্বাস এবং সবকা বিকাশ। এই যে সবকা বিকাশ এবং সবকা বিশ্বাস, তার থেকে স্পষ্ট সরে আসার ইঙ্গিত, এবং নতুন আওয়াজ হলো বিরাসত আর বিকাশ। বিরাসত কি? ঐতিহ্যের উত্তরাধিকার। কোন ঐতিহ্য? রামচন্দ্রের ঐতিহ্যের উত্তরাধিকার। এবং সেই ঐতিহ্যকে সামনে রেখে, হিন্দুত্ববাদী ঐতিহ্যকে সামনে রেখে নির্বাচনে যাওয়ার আওয়াজ আমরা শুনলাম। নরেন্দ্র মোদীজি যেমন রামচন্দ্রের জন্য বা হিন্দুত্ববাদী নানান দেবদেবীর জন্য পরিক্রমা, পদযাত্রা ইত্যাদির উল্লেখ করেছেন, তার পাশাপাশি অন্যান্য ধর্ম সম্পর্কেও উল্লেখ করেছেন। তিনি বৌদ্ধ ধর্মের তীর্থস্থানগুলো সম্পর্কে উল্লেখ করেছেন, জৈন ধর্মের তীর্থস্থানগুলো সম্পর্কে উল্লেখ করেছেন, শিখ ধর্মের তীর্থস্থানগুলো সম্পর্কে উল্লেখ করেছেন। কিন্তু এদেশের সবথেকে বড় সংখ্যালঘু জনগোষ্ঠী মুসলিমদের সম্পর্কে একটা কথাও তিনি বললেন না। এই হচ্ছে বিরাসত আর বিকাশ। আজকে যখন নরেন্দ্র মোদী কথা বলছিলেন, তখন আমরা আরও একটা গুরুত্বপূর্ণ ডিপারচার, সরে যাওয়া আমরা লক্ষ্য করলাম। স্বাধীনতার পরের থেকে যদি শুরু করি, এই ৭৫ বছর অযোধ্যায় হিন্দুত্ববাদীদের আওয়াজ ছিল জয় শ্রীরাম, জয় শ্রীরাম। হিন্দিভাষী মানুষদের মধ্যে রামচন্দ্র সম্পর্কে যখন উল্লেখ করা হয়, সেটা বলা হয় সিয়ারাম। সিয়ারাম বাংলা করলে সীতারাম। আমি আপনার কাছে আসবো আশিস দা। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন মুখ্য উপদেষ্টা সম্পাদক জয়ন্ত ঘোষাল। আমি জয়ন্ত দা, আপনার কাছে জানতে চাইবো, আজকে দুটি বিষয়ে প্রধানমন্ত্রী একদিকে যেমন রাম জ্যোতি জ্বালানো এবং অকাল দীপাবলি পালনের একটা কার্যত আবেদনও রেখেছেন গোটা দেশবাসীর কাছে, অন্যদিকে আরেকটি বার্তা দিয়েছেন, সেটা হচ্ছে বিরাসত ও বিকাশ, ঐতিহ্যের উত্তরাধিকার এবং উন্নয়ন। কিভাবে দেখছেন প্রধানমন্ত্রীর বার্তাকে লোকসভা নির্বাচনের আগে? আদতে রাজনৈতিক বার্তা হিসেবে বা রাজনৈতিক উদ্দেশ্য হিসেবে আপনার কাছে কোনটা ধরা পড়ছে? দেখো অঙ্কুর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ যে গেছেন এবং 22 তারিখের যে রামলালা, সেই রামলালার অর্থাৎ শিশু রাম, তার যে প্রাণ প্রতিষ্ঠার যে জাতীয় অনুষ্ঠান, তার আগে, এটা হচ্ছে আরম্ভের আগের আরম্ভ, একটা বিল্ড আপ, এবং এটা আমার কাছে একেবারেই প্রত্যাশিত। তার কারণটা হচ্ছে যে নরেন্দ্র মোদীর 2014-র আগে থাকতেই গুজরাটে যেটা করেছিলেন, তারপরে 2014, তারপরে 2019, এবারে 2014-তে এগিয়ে যাওয়ার সময় শুধুমাত্র যেটা হচ্ছে রাজনীতির বিপণনে প্যাকেজিংটা বদলে যায়, অর্থাৎ কন্টেন্টটা কিন্তু একই আছে। যেরকম আমরা বলি না যে পেপসোডেন্ট প্লাস, কলগেট প্লাস, হ্যাঁ, এখন একটা যে কোনো ধরনের পণ্য তাকে নব কলেবরে আবার বাজার দখল করার জন্য, উপভোক্তাদের মন দখল করার জন্য ওই প্লাসটা দরকার হয়। এখন এইবারে যেটা হয়েছে যে রাম মন্দির আন্দোলন যেটা অতীতে হয়ে গেছে, সেইটাকে সামনে রেখে, এবং খুব ইন্টারেস্টিং যেটা বিষয়, সেটা হচ্ছে তুমি যেমনটা বললে যে ঐতিহ্যের উত্তরাধিকার এবং উন্নয়ন, একটা প্যাকেজের মধ্যে একদিকে শক্তিশালী নেতা, কেননা মোদি গ্যারান্টির কথাও কিন্তু আজকে অনেকবার বলেছেন,
এবং কেন মোদি গ্যারান্টির সফল হয় সেটাও তিনি নিজেই ব্যাখ্যা করে বলেছেন। তার কারণটা হচ্ছে যে মোদি বাস্তবায়িত করে এবং কত গরিব মানুষের কত কিছু করেছেন তার পরিসংখ্যানও দেওয়ার চেষ্টা করেছেন। সুতরাং ওনার এই যে প্যাকেজের মধ্যে উনি শক্তিশালী রাষ্ট্রনায়ক এবং হিন্দুত্ববাদী জাতীয়তাবাদ, অর্থাৎ সেখানে মুসলিম সমাজের কোনো অস্তিত্বই নেই। তুমি মুসলিম নিশ্চয়ই থাকতে পারবে যদি তুমি নিজেকে মেনে নাও যে তুমি হিন্দু যে শিকড় তারই অধীনে তুমি ছিলে এবং তুমি মুসলিম ধর্ম গ্রহণ করেছো মাত্র। এটা অনেকটা সেই হিটলারের যে আর্য রক্তের যে তত্ত্ব, অনেকটা সেই রকমই। এখন এই পুরো জিনিসটা যেভাবে সংখ্যাগরিষ্ঠ মানুষের সংবেদনা শীলতায় স্পর্শ করা হচ্ছে এবং এত সুকৌশলে করা হচ্ছে যে সেখানে কিন্তু জাতীয় ইভেন্টে পরিণত করা হচ্ছে। এবং আমি খোঁজ নিচ্ছিলাম, এখানে কিন্তু কেন্দ্রীয় সরকারের আর্থিক আনুষ্ঠানিকভাবে আর্থিক যে কন্ট্রিবিউশন সেটা 1 কোটি টাকার মতো, অথচ এটা কিন্তু বিরাট একটা অঙ্কের, 1000 কোটি টাকার যদি খরচা হয় তাহলে সেটা কিন্তু সাধু সন্তদের ট্রাস্ট তারা সেই টাকাটা জোগাড় করছে। অর্থাৎ ইকোনমিক্স অফ দ্য টেম্পল সেটা কিন্তু দেখা যাচ্ছে যে সরকারের বদান্যতায় বা সরকারি পৃষ্ঠপোষক হিসেবে আনুষ্ঠানিকভাবে না থাকলেও বিভিন্ন ব্যবসায়ী গোষ্ঠী, বিভিন্ন সমস্ত বড় বড় সংস্থা তারা সেখানে আর্থিক এটা দিয়েছে সাহায্য। এবং অমিতাভ বচ্চন থেকে অন্যান্য বিশিষ্ট যারা সেলিব্রিটি ভারতে, সচিন তেন্ডুলকার, এবং এদেরকে আমন্ত্রণ জানানোর মানে হচ্ছে এই বার্তাটা দেওয়া যে এটা কিন্তু ন্যাশনাল ইভেন্ট। যেখানে বাবরি মসজিদ যে ভাঙা হয়েছে সেই জায়গাটায় হিন্দু ধর্মের পুনরুত্থান হয়ে গেল এবং সেইখানে হিন্দুত্ববাদের বিকাশ হলো এবং সেটা একটা জাতীয় ইভেন্টে পরিণত হলো এবং নরেন্দ্র মোদীর নেতৃত্বে সংখ্যাগরিষ্ঠ মানুষ সেটা মেনে নিল। এখন এইটাকে মূলধন করে এবং সেখানে জয় শ্রীরাম কথাটা বললে সেটা যেহেতু বিজেপির রাজনৈতিক স্লোগানে পর্যবসিত হয়েছে, সে কারণে সেখানেও কিন্তু মুন্সিয়ানার সঙ্গে একটা ভ্যারিয়েশন রেখে, অথচ পারপাসটা তো সলভ হয়েই যাচ্ছে। সে তুমি যে নামেই ডাকো না কেন, মূল ইস্যুটা রাম মন্দির, যেটা বিজেপির কোর ইস্যু। তাহলে এখানে কিন্তু আগে কাশ্মীর হলো, 370 হলো, এবারে রাম মন্দির হচ্ছে এবং এটা তো স্ক্রিপ্ট। এই স্ক্রিপ্টটা ফলো করা হচ্ছে। ট্রেন দিয়েও যে বিভিন্ন তীর্থক্ষেত্র যোগাযোগ স্থাপন করা হচ্ছে, এটা কিন্তু সোজা কথায় আমাদের যেটা ছোটবেলা থেকে শুনে এসেছিলাম বৈচিত্র্যের মধ্যে ঐক্য, এখানে বৈচিত্র্যটাকে সাপ্রেস করে দিয়ে ঐক্য নামের একটা এমন বিষয়বস্তুকে তুলে ধরা হচ্ছে যেটা কিন্তু একটা ডমিন্যান্ট মেজরিটারিয়ানিজম। এখন সেইটা খুব সুকৌশলে করা হচ্ছে এবং সেখানে কিন্তু মিডিয়া কভারেজও বিভিন্ন প্রান্ত থেকে নিয়ে যাওয়া হয়েছে। সবটাই খুব সিলেক্টিভ। তো এখন এই যে প্রচারের ঢক্কা নিনাদ এবং সেটাকে যে বিল্ড আপ করা হচ্ছে এবং যেটা তুমি বললে যে ঐতিহ্যের সঙ্গে এটাকে যুক্ত করা, ভারতীয় ঐতিহ্যের সঙ্গে যুক্ত করা, এবং সব থেকে যেটা বড় কথা হচ্ছে সেটা হচ্ছে যে নরেন্দ্র মোদী ছাড়া কিন্তু আজকে অন্য কোনো মুখ সামনে রাখাও হচ্ছে না একেবারে। এবং তার ফলে সব মিলিয়ে গোটা জিনিসটা কিন্তু একটা স্ক্রিপ্ট। এবং 22 তারিখে যে আসতে না বলা, তার কারণটা হচ্ছে যে গোটা দেশ জুড়ে যাতে ওই থালা বাজানোর মতো গোটা দেশ জুড়ে প্রদীপ জ্বালানো, রামায়ণ পাঠ, এবং এটাকে তাহলে প্রত্যন্ত গ্রামগুলোতে পর্যন্ত ছড়িয়ে দেওয়ার। এবং এখানে RSS এর শাখা সংগঠন আছে, বিভিন্ন অর্গানাইজেশনাল সেট আপ আছে। সুতরাং এটা একটা বিরাট কর্মসূচি গ্রহণ করা হলে আরো এনথুজিয়াজম আসে সমর্থকদের মধ্যে। সব মিলিয়ে কিন্তু ভোটের, বলা যেতে পারে নির্বাচনী প্রচারটা কিন্তু নরেন্দ্র মোদী আজ থেকেই শুরু করে দেবে। অঙ্কুর, অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বলছিলাম আমাদের মুখ্য উপদেষ্টা সম্পাদক জয়ন্ত ঘোষালের সঙ্গে। আমরা এই আলোচনাতেই থাকবো। আমাদের সঙ্গে থাকছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। একটা ছোট্ট বিজ্ঞাপনী বিরতির সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন 4টে 4 দিক। আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিসদা, যে কথা হচ্ছিল, প্রধানমন্ত্রী যে বার্তা দিয়েছেন, আপনি সেখানে সরাসরি বলছিলেন যে একটা রামরাজ্য এবং হিন্দুত্বের বার্তা। তার মানে কি, যেটা 2019-এ আসার পরেই আমরা অগাস্ট মাসে দেখেছিলাম কাশ্মীর হলো,
তারপরে আমরা দেখতে পেয়েছিলাম 2 কোটি চাকরির প্রতিশ্রুতি আগে ছিল। এই প্রত্যেকটি জায়গায় যে প্রতিশ্রুতিগুলো বিজেপি সরকারের ছিল সেগুলোতে কি তার মানে কোনো প্রকার সংশয় রয়েছে, যে কারণে আবারও সেই হিন্দুত্বের জায়গাতেই ব্যাক করতে হচ্ছে বিজেপিকে? দেখুন, উন্নয়নের কথা উনি বলেছেন, উনি নতুন ট্রেন ইত্যাদির কথা বলেছেন, কিন্তু একটা ভাবাদর্শগত মোড়কে পুরোটাকে জড়িয়ে দিচ্ছেন। 140 কোটি মানুষের দেশকে একটি কেন্দ্রীয় ভাবাদর্শের চাদরে যদি না মোড়ানো যায় তাহলে তাদেরকে সরব করা, ভোটমুখী করা কঠিন। আপনি লক্ষ্য করুন, 75 বছর ধরে হিন্দুত্ববাদীরা অযোধ্যায় জয় শ্রীরাম ধ্বনি দিয়েছে, কিন্তু হিন্দিভাষীরা বলতো। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন তৃণমূল কংগ্রেসের সাংসদ সৌগত রায়। আপনাকে কলকাতা টিভির পক্ষ থেকে স্বাগত জানাই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একদিকে যেমন তিনি রাম জ্যোতি এবং অকাল দীপাবলি পালনের কথা বলেছেন আগামী 22শে জানুয়ারি, তার সঙ্গে সঙ্গে ঐতিহ্যের উত্তরাধিকার এবং তার সঙ্গে সঙ্গে উন্নয়নের কথাও বলেছেন। কিভাবে দেখছেন প্রধানমন্ত্রীর এই বার্তাকে? নরেন্দ্র মোদী একটা রাজনীতি করছেন, রাজনীতির সঙ্গে ধর্ম মেশানো। সুপ্রিম কোর্টের নির্দেশে রাম মন্দির হচ্ছে ভালো কথা, তাকে কেন্দ্র করে অযোধ্যায় একটা বিমানবন্দর হয়েছে, একটা নতুন করে স্টেশন তৈরি হয়েছে, ভালো কথা। কিন্তু এর সাথে রাজনীতি যুক্ত করা ঠিক নয়। নরেন্দ্র মোদী নির্বাচনের আগে অযোধ্যাকে ব্যবহার করছেন তার রাজনৈতিক ফায়দা তোলার জন্য। যারা আমার ভক্ত তারা যাবে না অযোধ্যায়, তার সঙ্গে এর কি সম্পর্ক, নরেন্দ্র মোদীর কি সম্পর্ক? তাই আমার এটা ভালো লাগছে। আপনার কি মনে হয় এই হিন্দুত্বের ধ্বজা তুলে ধরার প্রয়োজন কেন পড়ছে বিজেপির? না, ওর এটাই নির্বাচনের আগে শেষ ট্রাম্প কার্ড খেলতে চাইছেন, অযোধ্যার কার্ড, এই জন্যই করছেন, নির্বাচনে ফায়দা। অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বলছিলাম তৃণমূল কংগ্রেসের সাংসদ সৌগত রায়ের সঙ্গে। আপনি শুনলেন সৌগত রায়ের বক্তব্য। আশিস দা, আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? হ্যাঁ, আমি যে কথাটা বলছিলাম যে সিয়ারাম এই কথার বদলে জয় শ্রীরামের ধ্বনি দেয়া হয়েছিল। আজকে কিন্তু তার থেকে স্পষ্টভাবে সরে গেলেন নরেন্দ্র মোদী। তিনি আজকে স্লোগান দিলেন সিয়াবর রামচন্দ্র কি জয়, সিয়াবর রামচন্দ্র কি জয় বলে। যেখানে সীতাকে বাদ দেওয়া হয়েছিল, সিয়ারামের বদলে জয় শ্রীরাম, নারীকে বাদ দেওয়া হয়েছিল, আজকে ভোটের মুখে কিন্তু সেই নারীর কাছে পৌঁছতে হলো, তার কাছে হাত জোড় করতে হলো, তাই বলা হলো সিয়াবর রামচন্দ্র কি জয়। অর্থাৎ বিরাসত এবং বিকাশ, সিয়াবর রামচন্দ্র কি জয়। সমস্ত গ্রামে জ্বালানো হোক রামজ্যোতি, সমস্ত গ্রামে 22 জানুয়ারি মানানো হোক দিওয়ালি। এর মধ্যে দিয়ে একটা ভাবাদর্শগত একটা নাড়া উঠালেন নরেন্দ্র মোদী যে এই ভারত আমাদের ভারত, এই ভারতের সঙ্গে থেকে আমাদের গর্বিত হতে হবে। সেক্ষেত্রে আশিস দা, কি মনে হয় এটাকে যে ইন্ডিয়া ব্লক এই মুহূর্তে হিন্দুত্বের মোকাবিলা করতে চাইছে, আপনার মনে কি মনে হচ্ছে যে এই মুহূর্তে এই হিন্দুত্বকে মোকাবিলা করার পন্থাটা কি হতে পারে ইন্ডিয়া ব্লকের কাছে? দেখুন, এ ব্যাপারে গুরুতর মতপার্থক্য যে রয়েছে বিরোধী দলগুলোর মধ্যে, আমি ইন্ডিয়া ব্লক হিসেবে বলছি না, বিরোধী দলগুলোর মধ্যে, তা কিন্তু স্পষ্ট হচ্ছে। যেমন ধরুন, বামপন্থীরা এরাজ্যে তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, উত্তরপ্রদেশে অখিলেশ যাদব প্রমুখরা, তারা সম্ভবত এই মন্দির উদ্বোধনে যাচ্ছেন না। কংগ্রেসের অবস্থানটা কি, যেটা সবথেকে বড় বিরোধী দল, 18-20% ভোট যাদের আছে দেশে, তাদের অবস্থাটা কি? আজকে পর্যন্ত এআইসিসি দোলাচলে ভুগছে। কেননা সোনিয়া গান্ধী, মল্লিকার্জুন খাড়গে এবং রাহুল গান্ধীর নামে নেমন্তন্নপত্র এসেছে। প্রথমে এরকম একটা ইঙ্গিত দেওয়া হয়েছিল যে সোনিয়া গান্ধীর একজন প্রতিনিধি যাবেন, কিন্তু চিঠির বয়ান পড়ে দেখা যাচ্ছে যে প্রতিনিধি পাঠানো সম্ভব হবে না, গেলে নিজেকেই যেতে হবে। এআইসিসি এখনো পর্যন্ত বলতে পারছে না, সোনিয়াজি বলতে পারছেন না যে তিনি যাবেন কি যাবেন না। অর্থাৎ নরম হিন্দুত্বর পথে চরম হিন্দুত্বকে মোকাবিলা করার একটা লাইন এখন কংগ্রেসের নেতৃত্বের মধ্যে রয়েছে। সুতরাং এই যে একটা কংগ্রেসের ভাবনা
আবার অন্যদিকে বামপন্থী বা তৃণমূলের ভাবনা, এই ভাবনার মধ্যে স্পষ্টতই একটা তফাৎ হয়ে যাচ্ছে যে কোন পথে এই চরম হিন্দুত্বকে, বিরাসত এবং বিকাশের হিন্দুত্বকে মোকাবিলা করা যাবে। একেবারেই ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আমরা এই অন্যান্য খবর নিয়ে ফিরে আসছি একটা ছোট্ট বিজ্ঞাপনী বিরতির পর। দেখতে থাকুন 4টে 4 দিক। আপনারা দেখছেন 4টে 4 দিক, আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। ডায়মন্ড হারবারে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষকে প্রার্থী করার প্রস্তাব বঙ্গ বিজেপির। অভিষেকের বিরুদ্ধে প্রার্থী হবেন দিলীপ। বিজেপির সফল প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। দিলীপের ক্যারিয়ারে বিপদ ডেকে আনার উদ্দেশ্য কি? রাম মন্দির রাজনীতির ফসল তোলার ভাবনা? ডায়মন্ড হারবারে বিজেপির পাল্টা মডেল। লোকসভা ভোটে হাই প্রোফাইল এই আসনে কি এবার বিজেপি পাল্টা কোনো মডেলের কথা ভাবছে? কলকাতা টিভির এক্সক্লুসিভ। বঙ্গ বিজেপির একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের খবর, ডায়মন্ড হারবার কেন্দ্রে পদ্মফুলের সম্ভাব্য প্রার্থী দিলীপ ঘোষ। অভিষেকের কেন্দ্রে বিজেপির বাজি প্রাক্তন রাজ্য সভাপতি। তৃণমূলের শক্ত ঘাঁটি ডায়মন্ড হারবারে কেন দিলীপ ঘোষের নাম? তবে কি দিলীপ ঘোষকে প্রার্থী করে তাঁর রাজনৈতিক ক্যারিয়ারকে বিপদে ফেলতে চাইছে বিজেপির একাংশ? নাকি এই সম্ভাব্য নামের পেছনে অন্য কোনো সমীকরণ রয়েছে? কলকাতা টিভির এক্সক্লুসিভ। ডায়মন্ড হারবারে দিলীপ ঘোষ। কেন ডায়মন্ড হারবারে দিলীপ ঘোষ? দিলীপের রাজনৈতিক ভবিষ্যৎ বিপদে, নাকি ডায়মন্ড হারবারে অন্য কোনো সমীকরণ? দিলীপের হাত ধরেই বাংলায় বিজেপির উত্থান। 42 আসনের মধ্যে 18 বিজেপির। দিলীপ ঘোষের 89,000 ভোটে জয়। কেন মেদিনীপুর থেকে সরাতে চায় বিজেপি? 2019 দিলীপ ঘোষকে সামনে রেখেই লোকসভা ভোটে বাংলায় ভারতীয় জনতা পার্টির উত্থান। 42 আসনের মধ্যে 18টি দখল করে বিজেপি। প্রতি 100 জনে 40 জনের বেশি ভোট যায় পদ্মফুলে। কলকাতার বাইরেই প্রায় সব আসন আমরা জিতেছি এবং কলকাতা আশপাশেও ব্যাপক ভোট পেয়ে আমরা প্রতিদ্বন্দ্বিতায় এসে গেছি। এখানে লোক চোখ বন্ধ করে পদ্মফুলে ভোট দিয়েছেন। মানস ভূঁইয়ার মতো পোড় খাওয়া রাজনীতিককে প্রায় 89,000 ভোটে হারিয়ে দেন দিলীপ ঘোষ, তাও আবার মেদিনীপুরের মতো কেন্দ্রে। দলের প্রথম সাফল্যের মুখ দিলীপ ঘোষকে তাহলে কেন জয়ী কেন্দ্র থেকে সরিয়ে তুলনামূলকভাবে নড়বড়ে আসনে নিয়ে যেতে চায় বিজেপি? আর কেনই বা মেদিনীপুরে রাখতে চায় অনামী অঞ্জনা বসুকে? ডায়মন্ড হারবারে হিন্দু ভোটার 48%, মুসলমান ভোটার 52%-এর কাছাকাছি। ডায়মন্ডে মেরুকরণের রাজনীতির অঙ্ক। জনসংখ্যার বিচারে ডায়মন্ড হারবার কেন্দ্রে হিন্দু ও মুসলমান ভোটার প্রায় সমান সমান। হিন্দু ভোটার প্রায় 48%, মুসলমান ভোটার 52%-এর কাছাকাছি। বিজেপি যদি এই কেন্দ্রে মেরুকরণের রাজনীতি চূড়ান্ত জায়গায় নিয়ে যেতে পারে, তো সেক্ষেত্রে বেকায়দায় পড়তে পারে তৃণমূল। সংঘের প্রচারক হিসেবে রাজনীতিতে হাতেখড়ি। গরুর দুধে সোনার আবিষ্কারক দিলীপ ঘোষ উগ্র হিন্দু রাষ্ট্রবাদী রাজনীতিতে দড়। অন্তত বিশেষজ্ঞরা তাই বলে থাকেন। 22শে জানুয়ারি অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন। নতুন বছরের শুরু থেকেই ধর্মীয় উন্মাদনার সুনামি বইয়ে দেওয়ার পরিকল্পনা করেছে গেরুয়া শিবির। লোকসভা ভোটেও এর ফায়দা তোলার চেষ্টা করবে বিজেপি। ধর্মীয় জিগিরের সেই সমীকরণকে মাথায় রেখেই সম্ভবত ডায়মন্ড হারবারে দিলীপ ঘোষের নাম ভাবা হয়েছে। একই সঙ্গে ডায়মন্ড হারবারে আইএসএফের নওশাদ সিদ্দিকীকে প্রার্থী করা নিয়ে সওয়াল করেন অধীর চৌধুরীর মতো নেতা। একাধিকবার নওশাদের প্রশংসা শোনা গিয়েছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গলায়। পীর কেবলা আবু বকর সিদ্দিকীর স্মৃতি জড়িত। সেই পীর পরিবারের ছেলেকে মেরে ধরে টেনে হিঁচড়ে এবং আপনাদের ধর্মে মাথায় টুপি রাখা একটা বিশেষ রীতিনীতির মধ্যে পড়ে। তার টুপিটা পর্যন্ত হিঁচড়ে টেনে যেভাবে মমতা ব্যানার্জির নির্দেশে তার পুলিশ করেছে, এবারে বিচার আপনাদেরকেই করতে হবে। নওশাদ সিদ্দিকী ডায়মন্ড হারবারে প্রার্থী হলে সংখ্যালঘু ভোট ভাগ হওয়ার সম্ভাবনা থাকবে। সেক্ষেত্রে তৃণমূল প্রার্থীর লড়াই অনেকটা কঠিন হয়ে যাবে। ডায়মন্ড হারবারে দিলীপ ঘোষকে সম্ভাব্য প্রার্থী করার পেছনে সম্ভবত এই সব অঙ্কই হিসাব কষেছে ভারতীয় জনতা পার্টি। কলকাতা টিভি। দমদম কেন্দ্রে গত লোকসভা নির্বাচনে ভালোই লড়েছিলেন বিজেপির শ্রমিক ভট্টাচার্য। জয় অধরা থাকলেও বিজেপির মুখপাত্র প্রায় রোজই থাকেন খবরে।
সেই শ্রমিককেই এবার সম্ভবত লড়তে পাঠানো হচ্ছে বসিরহাটে। বিজেপির রাজ্য স্তরের নেতাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের তথ্য এসেছে কলকাতা টিভির হাতে। এতে রাজ্য নেতাদের প্রস্তাবিত প্রার্থী তালিকা রয়েছে। ওই সূত্রেই মিলছে শ্রমিকের সম্ভাব্য কেন্দ্রের নামও। প্রশ্ন উঠছে, দমদম থেকে কেন সরানো হচ্ছে এই একনিষ্ঠ বিজেপি কর্মীকে? বেশ বিস্ময় জাগিয়ে 2014 সালে বিধানসভায় ঢুকেছিলেন বিজেপির শ্রমিক ভট্টাচার্য। সেবার বিধায়কের মৃত্যুতে বসিরহাটে দক্ষিণ কেন্দ্রে উপভোট হয়েছিল, চমক দিয়ে জিতে যায় বিজেপি। কিন্তু 2016 সালে ওই কেন্দ্রেই হেরে পরিষদীয় রাজনীতির বাইরে চলে যান শ্রমিক। বছর তিনেক পরে দমদম লোকসভা কেন্দ্রে এই নেতাকেই দাঁড় করায় গেরুয়া শিবির। 2019 যত কাণ্ড দমদমে। গত লোকসভা ভোটে তৃণমূল প্রার্থী ছিলেন সৌগত রায়, বিজেপি দাঁড় করিয়েছিল শ্রমিক ভট্টাচার্যকে। সিপিএম তথা বামফ্রন্টের প্রার্থী ছিলেন নেপালদেব ভট্টাচার্য। কংগ্রেসও প্রার্থিতায় দাঁড়িয়েছিলেন সৌরভ সাহা। ভোটে তৃণমূলের সৌগত পেয়েছিলেন প্রায় 43% ভোট। দ্বিতীয় স্থানে থেকে বিজেপির মিলেছিল 38% সমর্থন। বামেরা 14% ও কংগ্রেস জোটাতে পেরেছিল 2% ভোট। তৃণমূল প্রার্থী সৌগত রায় জিতেছিলেন 53,000 ভোটের ব্যবধানে। হারলেও দমেননি শ্রমিক। 2021-এর বিধানসভা ভোটে একই এলাকার রাজারহাট গোপালপুরে লড়েন তিনি। এবার তিনি তৃণমূলের অদিতি মুন্সির কাছে হারেন প্রায় 25,000 ভোটে। অনেকে ভেবেছিলেন উদ্বাস্তু ও মধ্যবিত্ত বাঙালি অধ্যুষিত দমদমেই আবার গেরুয়া পতাকা নিয়ে ময়দানে নামবেন শ্রমিক। কিন্তু বিজেপির ভোট কুশলীদের মনে রয়েছে অন্য হিসেব। সম্ভবত তাঁরা ভাবছেন পরপর দুবার একই এলাকায় হারা শ্রমিককে আবার দাঁড় করালে ভালোভাবে নেবেন না ভোটাররা, বরং যে অঞ্চলে তিনি একবার বিধায়ক নির্বাচিত হয়েছিলেন সেখানেই তাকে দিয়ে দেখা যাক। 2019 সালে বসিরহাট লোকসভা কেন্দ্রে প্রায় 3.5 লক্ষ ভোটে জিতেছিলেন তৃণমূল প্রার্থী নুসরাত জাহান রুহি। সেবার বিজেপির সায়ন্তন বসু হেরেছিলেন বিশ্রীভাবে। 2021 সালে বিধানসভা ভোটেও এই অঞ্চলে ভালো ফল হয়েছিল তৃণমূলের। সেদিক থেকে বিজেপির পক্ষে লড়াই কঠিন। স্বচ্ছ ভাবমূর্তির শ্রমিককে দাঁড় করিয়ে সেই বাধা কাটাতে চাইছে গেরুয়া দল। বড় সংখ্যায় সংখ্যালঘু মানুষ বাস করেন বসিরহাট কেন্দ্রে। তাদের ভোট যে শ্রমিক পাবেন না তা প্রায় নিশ্চিত। এই অঙ্কে কিন্তু বসিরহাটে বিজেপির জেতা খুবই কঠিন। তবে কি জেনে বুঝেই আবার হারতে পাঠানো হচ্ছে শ্রমিক ভট্টাচার্যকে? উত্তরটা পেতে অপেক্ষা করতে হবে আরও কয়েকটা মাস। কলকাতা টিভি। এই বিষয়ে কথা বলবো। বসিরহাট থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। সরাসরি চলে যাব সঞ্জিতের কাছে। সঞ্জিত, এখনো পর্যন্ত এই যে প্রস্তাবিত প্রার্থী তালিকায় বসিরহাট কেন্দ্রের শ্রমিক ভট্টাচার্যের নাম উঠে আসছে, এ বিষয়ে জেলা বিজেপি নেতৃত্বর কি বক্তব্য? কারণ বসিরহাটে লোকসভা কেন্দ্রের অন্তর্গত যে 7টি বিধানসভা রয়েছে তাতে তো তৃণমূল কংগ্রেসের জয় জয়কার। সেক্ষেত্রে সেখান থেকে শ্রমিক ভট্টাচার্যকে দাঁড় করানোর যে প্রস্তাব, সেটাকে কিভাবে দেখছে জেলা বিজেপি নেতৃত্ব? দেখো, একেবারে ঠিক। জেলা বিজেপি নেতৃত্ব যেটা বারবার বলছে যে প্রার্থী দিক না কেন তারা লড়াই করবে, অর্থাৎ রাজ্য সরকারের একাধিক দুর্নীতির বিরুদ্ধে তারা এই যে ময়দানে লড়াই করবে। কিন্তু পরিসংখ্যান অন্য কথা বলছে। 2016 সালে যখন শ্রমিক ভট্টাচার্য এই কেন্দ্র থেকে হেরে যায়, তারপরে কট্টর RSS পন্থী সায়ন্তন বসুকে কিন্তু 2019 সালে সাংসদ তৃণমূলের যে প্রার্থী ছিল নুসরাত জাহানের বিরুদ্ধে তারা লড়াইতে নামে। সেই লড়াইতে ব্যাপক ব্যবধানে হেরে যায়। প্রায় 3.5 লক্ষ ভোটে কিন্তু নুসরাত জাহান বসিরহাট লোকসভা কেন্দ্র থেকে জেতেন। তারপরে একে একে তোমার 2021-এ তুমি বিধানসভা নির্বাচন দেখো, সেখানে কিন্তু প্রায় 25,000 ভোটে কিন্তু এখানকার বিজেপি প্রার্থী তাপস ঘোষ হেরে যায়। তারপর পঞ্চায়েত নির্বাচনের বসিরহাটের যে তথ্যভিত্তিক সংখ্যাটা তোমাকে যদি একবার জানাই, বিশেষ করে বসিরহাটের মহকুমায় যে 90টা গ্রাম পঞ্চায়েত রয়েছে তার মধ্যে একটি গ্রাম পঞ্চায়েত কিন্তু বিজেপির দখলে, আর 89টা তৃণমূলের দখলে। 10টি পঞ্চায়েত সমিতি, যেখানে 10টি পঞ্চায়েত সমিতি তৃণমূলের দখলে। 7টি বিধানসভা, যেখানে তৃণমূলের যে বিধায়করা রয়েছে তাদের মার্জিন প্রায় 50,000, 1 লাখ, কোথাও 1.5 লাখ। কিন্তু কোন সমীকরণে শ্রমিক ভট্টাচার্যকে এই বসিরহাট কেন্দ্রে তারা সম্ভাব্য প্রার্থী হিসেবে দাঁড় করাচ্ছে সেটা কিন্তু এখনো বলা হলো। জেলা বিজেপির নেতৃত্বের কাছে কোনো খবর নেই, তারা বারবার যেটা জানাচ্ছেন। কিন্তু তারা এটাও প্রকাশ করছেন যে প্রার্থী হোক না কেন তারা লড়াই করবেন। পাশাপাশি কিন্তু এই বসিরহাট মহকুমায় কিন্তু একটা বিরাট অঙ্ক, অর্থাৎ বিরাট সংখ্যা কিন্তু সংখ্যালঘু ভোট রয়েছে। সেই সংখ্যালঘু ভোটে যে বিজেপি প্রার্থীরা পাবেন না সেটা বলা বাহুল্য। কিন্তু এখানে ত্রিসংখ্যা ত্রিমুখী যদি লড়াই হয় সেটা কিন্তু আবার অন্য কথা। কিন্তু লড়াই
যতই হোক না কেন এখানকার তৃণমূল অর্থাৎ এই জেলার তৃণমূল নেতৃত্ব তারা দাবি করছে যে যত কঠিন লড়াই হোক না কেন এই কেন্দ্রটি অর্থাৎ লোকসভা কেন্দ্রে কিন্তু তৃণমূল একদম নিশ্চিত আসন অর্থাৎ 42টা আসনের মধ্যে একদম নিশ্চিত আসন কিন্তু এই বসিরহাট লোকসভা কেন্দ্রের। আমাদের এখানে রয়েছে দীর্ঘদিন বসিরহাট সাংসদ রয়েছে নুসরাত জাহানের, তার প্রতিনিধি রয়েছে, আমি সরাসরি তার সঙ্গে আবার কথা বলার চেষ্টা করবো। বন্দি মুখার্জি তিনি আমাদের সঙ্গে রয়েছেন। যে আপনারা বারবার যে বলছেন একাধিক দুর্নীতির অভিযোগ তুলছে বিরোধীরা, তারপরে জেতার ব্যাপারে কতটা আশাবাদী, কিসের ভিত্তিতে আমরা জিততে চাইছি? আমি একটা কথা বলতে চাই, একটা কথাই বলতে চাই, ভারতবর্ষের যে রাজনীতির প্রেক্ষাপট, পশ্চিমবঙ্গের প্রেক্ষাপট আলাদা। এখানে একটাই মুখ মমতা ব্যানার্জি, তার উন্নয়নকে হাতিয়ার করে তৃণমূল কংগ্রেস এখানে 42টা কেন্দ্রে লড়াই করবে এবং আশা করছি 42টা কেন্দ্রেই জিতবে। কেন, উন্নয়ন মানুষের কাছে একটা আসল মুখ, সেই মুখটা হচ্ছে মমতা ব্যানার্জি। এখন সারা ভারতবর্ষের একটাই ব্যান্ড, সেটা হচ্ছে মমতা ব্যানার্জি। সেই জন্য মমতা ব্যানার্জি লড়াই, আসল লড়াই, 42টা জিতবে। আমাদের যে সাংসদ নুসরাত জাহান, তার কর্ম যেভাবে 5টা বছর মানুষের সেবা করেছে, তাতে আমাদের 3.5 লক্ষ ভোট জিতেছিলাম। সেখানে আমি ধরলাম যে পার্সেন্টেজ আমি 1.5 লক্ষ বাদ দিলাম, আমরা 2 লক্ষ ভোটে জিতব। কিন্তু শ্রমিক ভট্টাচার্য উনি এখানে আসছেন, আমরা তাকে অসম্মান করব না, সম্মান জানিয়ে বলছি, আমাদের ক্যান্ডিডেট যেই হোক না কেন, আমরা কিন্তু এই ক্যান্ডিডেট জিতিয়ে নিয়ে আমরা মমতা ব্যানার্জিকে উপহার দেব এবং ভারতবর্ষের ইন্ডিয়া জোটের আমরা তার অংশীদার মমতা ব্যানার্জি, তার সাফল্য, তার উন্নয়ন, আমরা 42টাই সিট তাকে ইন্ডিয়া জোটের উপহার দেব। বারবার একটা অভিযোগ হচ্ছিল যে সাংসদ নুসরাত জাহান অনেক সময় লোকসভায় আসেন না, এইটা এই বিরোধীদের তত্ত্বে অভিযোগ, এই অভিযোগটা কতটা সত্য? একদম সম্পূর্ণ মিথ্যে। কেননা ব্যাপার হচ্ছে নুসরাত জাহান তিনি একজন সেলিব্রিটি, তার সাংসদ যে কাজ, উনি প্রতিটা 7টা কনস্টিটিউয়েন্সিতে যেভাবে উন্নয়ন করেছে, মানুষের কাছে ভুল বুঝিয়ে বিজেপি যত রকমই চেষ্টা করুক না কেন, আমাদের যে ক্যান্ডিডেট হোক না কেন, আমরা 2 লাখ 2.5 লাখ ভোটে জিতবো। এটা আমাদের কাছে একটা দৃঢ় প্রতিজ্ঞা। সংখ্যালঘু ভোটটা আপনাদের কাছে প্রায়োরিটি পাচ্ছে? সংখ্যালঘু ভোট আমাদের কাছে একটা বিশালভাবে সংখ্যালঘু ভোট আমরা পেয়ে থাকি, আগামী দিনে পাবো। কারণ মমতা ব্যানার্জি এই উন্নয়নের মধ্যে যে জন্মগ্রহণ মৃত্যু পর্যন্ত প্রতিটা ঘরে যেভাবে উন্নয়ন পৌঁছে দিয়েছে, তাতে যত রকমই চেষ্টা করুক না কেন, পশ্চিমবঙ্গে চুরি হয়েছে, এই নানান রকম মিথ্যে, সেই মিথ্যেকে আমরা যত রকম চেষ্টা করুক, আমরা এই সাংসদ যেই দাঁড়াবে আমরা জিতবো। এটা আমাদের কাছে একটা চ্যালেঞ্জ। শ্রমিক ভট্টাচার্যের লড়াইটা কি কঠিন হবে? একদম না। শ্রমিক ভট্টাচার্য উনি আগের বার এসেছিলেন, বিধানসভায় জিতেছিলেন খুব কম মার্জিনে, তাকে লোকসভায় দাঁড় করিয়েছিল, বিপুলভাবে হেরেছে। তো আমাদের শ্রমিক ভট্টাচার্য কেন, এখানে নরেন্দ্র মোদী, তারপরে শুভেন্দু, যত তাবর তাবর নেতা হোক না কেন, আমাদের এখানে মানুষের একটাই চিন্তা ভাবনা যে তৃণমূল কংগ্রেসকে আমরা যতদিন বেঁচে থাকবো, তৃণমূল কংগ্রেস এই কেন্দ্রে জেতার বিষয়ে আত্মবিশ্বাসী, সেই ছবি তুলে ধরলেন আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। ধন্যবাদ সঞ্জিত। নেব একটা ছোট্ট বিরতি, সঙ্গে থাকুন। প্রার্থী ঠিক করতে গিয়ে দক্ষিণবঙ্গে নানা এক্সপেরিমেন্ট করলেও উত্তরবঙ্গে রক্ষণশীলই থাকছে বিজেপি। দলটির রাজ্য স্তরের নেতাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের তথ্য এসেছে কলকাতা টিভির হাতে। এতে রাজ্য নেতাদের প্রস্তাবিত প্রার্থী তালিকা রয়েছে। আলিপুরদুয়ারে বর্তমান সাংসদ জন বার্লাকেই আবার টিকিট দেওয়ার তথ্য মিলেছে সেখানে। এই ভাবনাতে রয়েছে বিজেপির ব্যাকফুটে খেলার ছাপ, মনে করেন অনেকেই। কিন্তু এবার বার্লাবাবু পারবেন কি, সন্দেহ আছে পর্যবেক্ষকদের।
পর্যটকের চোখে অপরূপ উত্তরবঙ্গের চা বাগান। পাহাড়ি ঢালে মন হলো আজ ঝিলিমিলি, পাহাড়িয়া ঝোড়া আজও গাইতে দেখা যায় সিনেমা প্রেমীদের। এমন চা বাগান ঘেরা সুন্দরের আবাস এ রাজ্যের লোকসভা কেন্দ্র আলিপুরদুয়ার। আর এই চা শ্রমিকদের সুখ দুঃখ হাসি কান্নাতেই জড়িয়ে রয়েছে লোকসভা কেন্দ্রটির জয় পরাজয়। 5 বছর আগে এই কেন্দ্রে ধামাকা জয় পেয়েছিল বিজেপি, প্রার্থী ছিলেন জন বার্লা। 2019 আলিপুরদুয়ারের সাতকাহন। গত লোকসভা ভোটে তৃণমূল প্রার্থী ছিলেন দশরথ তির্কে, বিজেপি দাঁড় করিয়েছিল জন বার্লাকে। আরএসপি তথা বামফ্রন্টের প্রার্থী ছিলেন মিলি ওঁরাও। কংগ্রেসও প্রার্থী দেয়, দাঁড়িয়েছিলেন মোহনলাল বসুমাতা। ভোটে বিজেপির বার্লা পেয়েছিলেন প্রায় 54% ভোট। দ্বিতীয় স্থানে থেকে তৃণমূলের মিলেছিল 37% সমর্থন। বামেরা 4% ও কংগ্রেস জোটাতে পেরেছিল 2% ভোট। বিজেপি প্রার্থী জন বার্লা জিতেছিলেন 2,44,000 ভোটের ব্যবধানে। লোকসভা কেন্দ্রটিতে আলিপুরদুয়ার জেলার 5টির সবকটি বিধানসভা আসন রয়েছে। পাশাপাশি কোচবিহার জেলার একটি ও জলপাইগুড়ি জেলার একটি কেন্দ্র রয়েছে। আলিপুরদুয়ার বিধানসভা ভোটে বিজেপির জয়। কোচবিহার জেলার তুফানগঞ্জ, আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম, কালচিনি, আলিপুরদুয়ার, ফালাকাটা ও মাদারিহাট এবং জলপাইগুড়ি জেলার নাগরাকাটা বিধানসভা কেন্দ্রগুলি নিয়ে গঠিত আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্র। 2021 সালের বিধানসভা ভোটে বিজেপি বড় জয় পায় 7টি বিধানসভা কেন্দ্রেই। আদিবাসী ও চা শ্রমিকদের সমর্থনেই এহেন জয় পেয়েছিল কেন্দ্রের শাসক দলটি। ইতিমধ্যেই তিস্তা তোরসা দিয়ে বয়ে গেছে অনেক জল। চা বাগানের শ্রমিকদের সমস্যার সমাধানে রাজ্য সরকার তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় নানা কর্মসূচি নিয়েছেন। এসবের ফলে চা শ্রমিকদের দীর্ঘদিনের বকেয়া সমস্যার অনেকটাই মিটেছে, তারা খুশি। কালের প্রভাবে বিজেপির রথের চাকাও মাটিতে বসে গেছে খানিকটা। পর্যবেক্ষকদের অনেকে মনে করেন জন বার্লা এলাকার জন্য যা যা করবেন বলেছিলেন, করেছেন তার সামান্যই। তাই 2019-এর গল্প এখন অচল, লিখতে হবে নয়া কাহিনী। তাও বিজেপি কেন বেছে নিচ্ছে সেই বার্লাকেই? বিজেপি নেতাদের একাংশের ধারণা, সাংসদ হওয়ার পরেও জন বার্লা সাধারণ খেটে খাওয়া মানুষদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে গেছেন। তার এই জনসংযোগই বার্লার পক্ষে যেতে চলেছে। তিনি পেতে চলেছেন গেরুয়া দলটির টিকিট, এমনই স্পষ্ট ইঙ্গিত মিলছে। এই কেন্দ্রে বাম ভোট তলানিতে পৌঁছেছে। কংগ্রেস প্রায় নিরুদ্দেশ, লড়াই মুখোমুখি তৃণমূল বনাম বিজেপি। এবার এই দ্বৈরথে চা বাগানের কাঞ্চা কাঞ্চিরা পদ্ম ফুলেই থাকেন নাকি বেছে নেবেন ঘাস ফুল, সেটাই দেখার। কলকাতা টিভি। জন বার্লার বিষয়ে কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন আলিপুরদুয়ার থেকে আমাদের প্রতিনিধি পিনাকি চক্রবর্তী। সরাসরি চলে যাব সেখানে। পিনাকি, যেটা জানতে চাইবো, জন বার্লাকে ফের এই যে প্রার্থী করার সিদ্ধান্ত, এই বিষয়ে জেলা বিজেপি নেতৃত্বর কি বক্তব্য? জেলা বিজেপি নেতৃত্বের একটা স্পষ্ট বক্তব্য যে যেহেতু তিনি বিজয়ী প্রার্থী এবং কেন্দ্রের তিনি প্রতিমন্ত্রীও ছিলেন, সেই কারণে এই আদিবাসী অধ্যুষিত যে এলাকা রয়েছে আলিপুরদুয়ারের, অর্থাৎ আপামর যে চায়ের মহল্লা, সেখানে আদিবাসীদের সংখ্যাধিক্য এবং তারাই তাদের সিংহভাগ ভোটেই প্রত্যেকবার এই লোকসভা নির্বাচনের ফলাফল নির্ধারিত হয়। সেই দিক থেকে লক্ষ্য রেখেই জন বার্লাকে ফের প্রস্তাবিত প্রার্থী করার একটা প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়াও জন বার্লা একদম শ্রমিক বর্গের মানুষ, কারণ তিনি একসময় বানারহাটের লক্ষ্মীপাড়া চা বাগানে একজন শ্রমিক ছিলেন। পরবর্তীতে তিনি এই সাংসদ হন, তারপর তিনি কেন্দ্রীয় প্রতিমন্ত্রীও হন। কিন্তু সর্বোপরি যে অভিযোগটা বিরোধী দলের পক্ষ থেকে উঠে আসে, অর্থাৎ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, সেটা হচ্ছে যে উন্নয়নের প্রশ্নে জন বার্লা ব্যর্থ হয়েছেন। এই বার্তা কিন্তু ছড়িয়ে দেওয়া হচ্ছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। আর অন্যদিকে রাজ্য সরকারের তরফে চা শ্রমিকদের উন্নয়নের জন্য বিভিন্নভাবে চেষ্টা করা হচ্ছে। চা সুন্দরী প্রকল্প, তাদের পাট্টা প্রদান ইত্যাদি যে প্রকল্পগুলো রয়েছে, সবকিছুই কিন্তু দেখা হচ্ছিল, যার ফলে যে কিভাবে এই উন্নয়নের ধারাকে তারা বজায় রাখে রাজ্য সরকার, সেটাই কিন্তু বারবার আলিপুরদুয়ারের মাটিতে এসে সেই বার্তাই দিয়ে গিয়েছেন তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ধন্যবাদ। এখন বিষয় হচ্ছে প্রতিনিধি পিনাকি চক্রবর্তী। ঠিক সেই
বক্তব্যই তুলে ধরছেন যে যেখানে জন বার্লার বিরুদ্ধে উন্নয়ন নিয়ে কিন্তু কিছু প্রশ্ন থেকেই যাচ্ছে, সেক্ষেত্রে শেষ পর্যন্ত চূড়ান্ত প্রার্থী তালিকায় তার নাম ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব রাখবে কিনা সেটার দিকে অবশ্যই নজর থাকবে। নিয়ে নেব একটা ছোট্ট বিরতি, সঙ্গে থাকুন। লোকসভা ভোটে আসন সমঝোতা নিয়ে উদ্যোগী কংগ্রেস। দুদিন ধরে কংগ্রেসের জাতীয় জোট কমিটির বৈঠক। আগামী সপ্তাহে ইন্ডিয়া জোটের শরিকদের সঙ্গে আলোচনাও শুরু। কোন ফর্মুলায় আসন সমঝোতা, শরিকদের সঙ্গে আলোচনায় বসবে কংগ্রেস। 3 রাজ্যের ভোটে ভরাডুবি থেকে শিক্ষা কংগ্রেসের। লক্ষ্য লোকসভা ভোট, কোন পথে আসন রফা। আগামী সপ্তাহে ইন্ডিয়া জোটের শরিকদের সঙ্গে আসন সমঝোতা নিয়ে সরকারিভাবে আলোচনা শুরু করতে চায় কংগ্রেস। জাতীয় রাজনৈতিক প্রেক্ষাপটকে সামনে রেখে কংগ্রেস শীর্ষ নেতৃত্ব একগুঁয়ে মনোভাব ছেড়ে নমনীয় হওয়ার পক্ষপাতী আসন সমঝোতার ক্ষেত্রে। 3 রাজ্যের বিধানসভা ভোটে বিপর্যয় থেকে শিক্ষা নিয়ে শতাব্দী প্রাচীন এই দলটি এবার অনেক সতর্ক পদক্ষেপ করার পথে হাঁটতে চলছে। দলীয় সূত্রের খবর, সমঝোতার বিষয়টি প্রদেশ নেতৃত্বের হাতে পুরোপুরি না রেখে কংগ্রেস শীর্ষ নেতৃত্ব নিজেদের কাঁধে নিয়ে অগ্রসর হতে চায়। তবে কংগ্রেসের এক শীর্ষ নেতা বলেন, তার মানে এই নয় যে প্রদেশ কংগ্রেস নেতাদের গুরুত্ব দেওয়া হবে না, তাদের মতামত শোনা হবে। ইন্ডিয়া জোটের শরিকদের সঙ্গে লোকসভা ভোটে আসন সমঝোতা কোন ফর্মুলায় হবে, তার সূত্র কি হবে, সেই সব নিয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য কংগ্রেস হাইকমান্ড জাতীয় জোট কমিটি গঠন করেছে। মুকুল ওয়াসনিকের নেতৃত্বাধীন ওই কমিটিতে রয়েছেন অশোক গেহলট, সলমান খুরশিদ, মোহন প্রকাশের মতন প্রবীণ নেতারা। কমিটি দুদিন ধরে দিল্লিতে বৈঠকে ব্যস্ত। বিভিন্ন রাজ্যের কংগ্রেস নেতাদের সঙ্গে কথা বলে প্রবীণ নেতারা রাজ্যগুলির পরিস্থিতি বুঝে নিচ্ছেন। প্রদেশ নেতাদের বুঝিয়ে দেওয়া হচ্ছে, জাতীয় প্রেক্ষাপটের কথা মাথায় রেখে তাদের আসন সমঝোতার আলোচনা চালিয়ে যেতে হবে। তাদের মনে রাখতে হবে, এটা বিধানসভার নয়, লোকসভার ভোট। এখানে বিজেপিকে হারানোই ইন্ডিয়া জোটের মূল লক্ষ্য। তার জন্য প্রদেশ কংগ্রেস নেতাদেরও নমনীয় হতে হবে। দলের এক প্রবীণ নেতা বলেন, রাজ্যগুলির বাস্তব অবস্থাও আমাদের মাথায় রাখতে হবে। যেমন কেরলে কংগ্রেসের সঙ্গে বামেদের জোট হবার প্রশ্নই ওঠে না, কিন্তু তা সত্ত্বেও ইন্ডিয়া জোটে বামেরা এবং কংগ্রেস আছে, থাকবে। ওই নেতা বলেন, পশ্চিমবঙ্গ, দিল্লি, পাঞ্জাব, উত্তরপ্রদেশেও প্রধান দল বা সরকারে আসীন আঞ্চলিক দলগুলির সঙ্গে সমঝোতায় যেতে হবে জাতীয় রাজনীতির কথা মাথায় রেখেই। গত 28 ডিসেম্বর নাগপুরে কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসের সভার আগে দলের জাতীয় জোট কমিটি বাংলার নেতাদের সঙ্গে আলোচনায় বসেন। সেখানে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী এবং ওয়ার্কিং কমিটির সদস্য দীপা দাসমুন্সি জানিয়ে দেন, বাংলায় তৃণমূলের সঙ্গে সমঝোতায় যাওয়া সম্ভব নয়, বরং বামেদের সঙ্গে জোট বেঁধে লড়াই হতে পারে। দিল্লি থেকে ফিরে শুক্রবার কলকাতায় অধীর অবশ্য বলেন, বাংলায় জোট বা আসন সমঝোতার প্রশ্নে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে হাইকমান্ড। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম থেকেই দাবি করে আসছেন যে রাজ্যের যে দল শক্তিশালী তাদের সামনে রেখে চলতে হবে বাকি দলগুলিকে। তার মধ্যেই গত বুধবার দেগঙ্গায় দলের এক সভায় নেত্রী ঘোষণা করেন, সারা দেশে ইন্ডিয়া জোট, বাংলায় তৃণমূল। বিজেপিকে এখানে তৃণমূল একাই শিক্ষা দিতে পারে, অন্য কোনো দল নয়। রাজনৈতিক মহল মনে করছে, বাংলায় যে তৃণমূল একাই লড়তে প্রস্তুত সেটা বুঝিয়ে দিয়েছেন মমতা। দলের এক নেতা বলেন, বিভিন্ন রাজ্যের ক্ষেত্রে নেতাদের নানা মত থাকতে পারে, সেখানকার স্থানীয় রাজনীতির কথা মাথায় রেখে, কিন্তু লোকসভা নির্বাচন সম্পূর্ণ ভিন্ন প্রেক্ষিত। সেখানে রাজ্যের চিন্তা দূরে সরিয়ে জাতীয় রাজনীতিকেই অগ্রাধিকার দিতে হবে। কলকাতা টিভি। আমরা এ বিষয়ে কথা বলবো বিশিষ্ট সাংবাদিক দেবাশিস দাশগুপ্তর সঙ্গে। যেটা দেবাশিস, আপনার কাছে জানতে চাইবো, এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ইন্ডিয়া ব্লকের অন্যান্য আঞ্চলিক দলগুলি, তাদের সঙ্গে, সেই সমস্ত শরিক দলগুলির সঙ্গে কংগ্রেসের জোটের শর্তটা কি থাকবে? দেখো, কংগ্রেসের শর্ত তো দেওয়ার কিছু নেই, কারণ গত 3 রাজ্যের ভোটে যে ভরাডুবি হয়েছে তার থেকে কংগ্রেসকে এখন অনেকটাই নমনীয় হতে হবে। জিতলে পরে যে দাদাগিরি করার সুযোগটা থাকতো কংগ্রেসের, সেটা স্বাভাবিকভাবেই নেই। এবং গত দিল্লির যে ইন্ডিয়া জোটের বৈঠক হয়েছিল তাতে যথেষ্টই শরিকদের চাপে পড়েছিল কংগ্রেস। সেখান থেকে কংগ্রেস শিক্ষা নিয়ে এবার আগাম উদ্যোগী হয়েছে যে জোটের শরিক দলগুলির সঙ্গে কথা বলার, এবং সেখানে ইতিমধ্যে কংগ্রেসের যে জাতীয় জোট কমিটি করা হয়েছে বিভিন্ন সমঝোতার বিষয় আলোচনার জন্য, সেই জোট কমিটি ইতিমধ্যে
দুদিন ধরে বৈঠক করছে, তারা প্রদেশ কংগ্রেস নেতৃত্বের সঙ্গে কথাবার্তা বলছেন, কথাবার্তা বলে বোঝার চেষ্টা করছেন রাজ্যের পরিস্থিতিগুলো সম্পর্কে, এবং তাদের এটা পরিষ্কার বুঝিয়ে দেওয়া হয়েছে যে এটা যেহেতু লোকসভার ভোট, এটার প্রেক্ষিতটা হচ্ছে জাতীয় প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটকে সামনে রেখে রাজ্য কংগ্রেসগুলোকে সিদ্ধান্ত নিতে হবে, সেখানে রাজ্যের পরিস্থিতি যাই থাকুক মাথায় রাখতে হবে জাতীয় রাজনীতির কথা, সেইভাবে কংগ্রেসকে এগিয়ে আসতে হবে। কংগ্রেস মোটামুটি একটা বার্তা দিয়েছে যে যেখানে যেখানে শরিকদের সঙ্গে বিভেদ আছে বা গোলমাল আছে সেখানে সেই বিভেদগুলো মিটিয়ে ফেলে আসল সমঝোতা করতে হবে, এবং সেখানে যদি রাজ্য কংগ্রেসের নেতৃত্ব সমঝোতায় ব্যর্থ, আলোচনায় ব্যর্থ হয়, সেক্ষেত্রে জাতীয় নেতৃত্ব, সে কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব, তারা হাল ধরবেন এবং সমঝোতার একটা পর্যায়ে যাবেন। এখন অবধি এটাই জানতে পারা যাচ্ছে। একেবারে অসংখ্য ধন্যবাদ। সেক্ষেত্রে কংগ্রেস শেষ পর্যন্ত সার্বিকভাবে কি সিদ্ধান্ত নেয় ভোটে, সেদিকে আমাদের নজর থাকবে। 4টে 4 দিক এখন এ পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি। রাত দিন 7 দিন।